এগুলোর ফলে তোমার ঘাড় পিঠ কোমরে তীব্র ব্যথা হচ্ছে, চোখের ক্লান্তি আসছে, শুষ্কতা, মাথা ব্যথা হচ্ছে। এখনকার জেনারেশন অর্থাৎ জেন জি এর মধ্যে যে প্রবণতা বাড়ছে সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। সারাদিন ফোন ঘেটে ঘেটে কাটালাম, ফেসবুক ইনস্টাগ্রাম দেখি, তোর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ও কি করছে কাটালাম, আর রাত্রেবেলা পড়ে ফেলবো, এখন একটু ফোন ঘেটে নিই, রাত্রে সব পড়ে নেব। এটা সময়ের সঠিক ব্যবহার নয়। রাত জাগার কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে। আজ কিছু হবে না, তুমি ভাবছো ইয়েস আমি তো এখন এই তো এইচএস হয়ে গেল, আমি রাত জাগলাম, এত কিছু করলাম, আমার তো কোনো শারীরিক ক্ষতি হলো না। যদি মনে হয় যে হ্যাঁ এই সমস্যাগুলো আমার সাথে হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। সর্বপ্রথম আমরা একটা 20-20-20 নিয়ম দিয়েছি। কি সেই 20-20-20 নিয়ম? আমিনুস স্যার আমাদেরকে নিজের দাদার মতো, নিজের ভাইয়ের মতো, বোনের মতো ভেবে গাইড করে। এটুকু যদি ভাবো তাহলেই আমার সম্পূর্ণতা। আমি হ্যালো এভরিওয়ান, তুমিও কি একজন ছাত্র কিংবা ছাত্রী? আমরা আজকে এমন কিছু প্রবলেম নিয়ে কথা বলতে এসেছি যে প্রবলেমগুলো প্রতিটি ছাত্রছাত্রীর কমন প্রবলেম, অর্থাৎ ভারতবর্ষ কিংবা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী তাদের জীবনে যে সমস্ত প্রবলেমগুলো ফেস করে সেই প্রবলেমগুলো নিয়ে আজকে কথা বলতে এসেছি। শুধু প্রবলেম নয়, আজকে কথা বলতে এসেছি সেই সমস্ত প্রবলেমের সলিউশন নিয়ে, অর্থাৎ একটা আদর্শ ছাত্র জীবন বা ছাত্রী জীবন কেমন হতে পারে, কিভাবে তারা নিজেদেরকে মেনটেন করতে পারে, এই নিয়েই কথা বলবো। আমি তোমাদের আমিনুর স্যার, তোমাদের প্রিয় আমিনুর স্যার, আজকে পাঠ্যপুস্তকের বাইরে বেরিয়ে তোমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ লেসন দিতে চলেছি। সো এই ভিডিওটি তোমরা প্রত্যেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটি পয়েন্ট তোমরা আলোচনা করবে, পর্যালোচনা করবে। যদি মনে হয় যে হ্যাঁ এই সমস্যাগুলো আমার সাথে হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে যে স্যার আপনি যে সমস্যা এবং যে সলিউশন দিয়েছেন আমরা অবশ্যই মেনে চলবো। আর এটুকু কথা তোমাদেরকে দিতে পারি যে 100% না হলেও আমি যে সলিউশনগুলো দিতে চলেছি আজকে, সেই প্রত্যেকটা সলিউশন তোমরা যদি মেনে চলো তাহলে তোমাদের জীবনে 99% প্রবলেম সলভ হবেই। এটা লিখে রাখো তোমরা। তাহলে শুরু করছি তোমাদের সেই সমস্ত সমস্যাগুলো যেগুলো একজন ছাত্র বা ছাত্রী সবসময় ফেস করে চলে। আচ্ছা, আমরা পড়াশোনার অতিরিক্ত চাপে যে প্রবলেমগুলো ফেস করি, সবার মধ্যে কমন প্রবলেম গ্যাসের প্রবলেম বা গ্যাস্ট্রিক। 2 মাথা যন্ত্রণা, শরীর দুর্বল, অলস লাগা। তোমরা যারা যারা পড়াশোনা করো একটা না একটা সময় এই প্রবলেমটা তোমরা ফেস করো। 3 ওজন বেড়ে যাওয়া, অর্থাৎ এক জায়গায় বসে থাকার ফলে, দীর্ঘক্ষণ পড়াশোনা করার ফলে ওজনের যে বেড়ে যাওয়া বা অনেকটা কমে যাওয়া, এই ধরনের ঘাটতি তৈরি হয়। 4 ঘাড় কোমর পিঠে টানা পড়াশোনা করার ফলে যে ব্যথা তৈরি হয়। 5 সামান্যতে ক্লান্ত হয়ে যাওয়া বা হাঁপিয়ে ওঠা। 6 মেয়েদের মাসিক বা পিসিওএস সংক্রান্ত সমস্যা, ম্যাক্সিমাম মেয়ের ক্ষেত্রে এটা খুব ভাইটাল একটা প্রবলেম। 7 কনসেন্ট্রেশনের অভাব, মানসিক অবসাদ, স্থিতিশীল না থাকা, এবং এই মানসিক অবসাদ থেকে এখনকার জেনারেশন অর্থাৎ জেন জি এর মধ্যে যে প্রবণতা বাড়ছে সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। তো এই প্রত্যেকটা পয়েন্ট আমরা আজকে পর্যালোচনা করব। শুধুমাত্র এই মাসিক বা পিসিওএস সংক্রান্ত সমস্যা এবং প্যানিক অ্যাটাক সংক্রান্ত সমস্যা, এই দুটো সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো না। নেক্সট ভিডিওতে তোমরা যদি এই ভিডিওর কমেন্টে লিখে জানাও, নেক্সট ভিডিওতে আমরা এই দুটোর উপরে আসছি। আজকে এই কারণে কথা বলবো না যে এই দুটো বিষয়ে আমি খুব এক্সপার্ট নই। এই দুটো বিষয়ে যারা এক্সপার্ট, অর্থাৎ পিসিওএস বা মাসিক সমস্যা নিয়ে যে সমস্ত ডাক্তাররা কাজ করছেন, আমি নেক্সট ভিডিওতে সেই রকম একজন ডাক্তারকে এনে কথা বলবো, এবং প্যানিক অ্যাটাক টাইপের সমস্যা অর্থাৎ সাইকোলজিস্ট এমন কাউকে এনে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো তোমাদের জন্য একদম নিট অ্যান্ড ক্লিন সলিউশন দিতে চলেছি, কিন্তু আজকে বাকি প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। বিকজ অফ দ্যাট এই প্রত্যেকটা প্রবলেম আমারও ছিল, এবং এই প্রত্যেকটা প্রবলেম থেকে আমিও নিজেকে একটু একটু করে রিলিভ করেছি, এবং আজকে এই সমস্ত প্রবলেম থেকে একেবারে বেরিয়ে এসে একজন সুস্থ সবল আদর্শ মানুষ হিসাবে নিজেকে লিড করতে পারছি। কিভাবে পারছি, আমার সেই অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। সো সর্বপ্রথম যে ছাত্রছাত্রীদের যে অভ্যাসগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলো কি কি? এই প্রত্যেকটা অভ্যাস, এর মধ্যে কোনো না কোনো অভ্যাসের সাথে তুমিও জড়িত, কোনো না কোনো অভ্যাস তোমার ক্ষেত্রে বদঅভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে। তো কি সেই সমস্ত অভ্যাস? দীর্ঘ সময় একটানা বসে থাকা, অতিরিক্ত মোবাইল ও স্ক্রিন ব্যবহার, শরীর চর্চার অভাব, রাত জাগা, পর্যাপ্ত ঘুমের অভাব, অনিয়মিত অস্বাস্থ্যকর খাবার খাওয়া, সময়ের সঠিক ব্যবস্থাপনার অভাব। এই প্রত্যেকটা
বদভ্যাস আমরা জানি আমাদের সাথে একেবারে ওষ্ঠে পৃষ্ঠে বেঁধে যায় এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে এই বদভ্যাসগুলো থেকে বেরোনোর, কিন্তু আদৌ আমরা কি পারি যে এই বদভ্যাসগুলো থেকে বেরোতে? আজকে আমি ডিটেল অ্যানালাইসিস করব কিভাবে তোমরা এই বদভ্যাসগুলো থেকে বেরোতে পারো, কিভাবে তোমরা সুস্থ সবলভাবে নিজেদের লাইফটাকে লিড করতে পারো। আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ফিটনেস নিয়ে, অর্থাৎ শরীর স্বাস্থ্য মন নিয়ে তোমরা কি চাও আমি কথা বলি ম্যাথের বাইরে বেরিয়ে? তোমরা প্রচুর কমেন্ট করেছিলে, হ্যাঁ স্যার প্লিজ এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলুন। তো আজকে সেই জন্যই তোমাদের সামনে আসা। তো এই যে সমস্যাগুলো, এই যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আজকে আমি এক এক করে ডিটেল আলোচনা করব কারণ কি, প্রভাব কি এবং কিভাবে প্রতিকার পাওয়া যায়। সর্বপ্রথম, দীর্ঘ সময় একটানা বসে থাকা এবং অতিরিক্ত মোবাইল স্ক্রিনের ব্যবহার। এটার কারণ কি? মূলত আমরা অনলাইন পড়াশুনো সাথে এখন জড়িত, অনলাইন গেমিং এর সাথে জড়িত। আমরা এখন আউটডোর স্পোর্টসের থেকে বেশি ইনডোর স্পোর্টস বা মোবাইল গেম অ্যাডিকশানে মত্ত হয়ে উঠি, অর্থাৎ সেই বাইরে গিয়ে ফুটবল ক্রিকেট খেলবো মানে এত কষ্ট, তার থেকে আমি মোবাইল বা ল্যাপটপে গেম খেলি। এটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আমাদের কাছে, অনেক বেশি সহজ হয়ে উঠেছে এবং যার ফলে আমাদের ক্ষতিপূরণ দিতে হচ্ছে। তো এই সমস্ত যে সমস্যা, এই সমস্যা থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি তার আগে বলবো এই সমস্যার প্রভাব কি হচ্ছে। এইগুলোর ফলে তোমার ঘাড় পিঠ কোমরে তীব্র ব্যথা হচ্ছে, চোখের ক্লান্তি আসছে, শুষ্কতা, মাথা ব্যথা হচ্ছে, ওজন বৃদ্ধি হচ্ছে এক জায়গায় বসে থাকার কারণে, রাত জেগে অনলাইনে পড়ার কারণে ঘুমের ব্যাঘাত ঘটছে এবং মনোযোগ ও কাজের কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। এই প্রত্যেকটা প্রবলেম আই থিঙ্ক তোমরা প্রত্যেকে রিলেট করতে পারবে। আমি তোমাদেরকে বারবার করে বলছি, যারা এই প্রবলেমগুলোর সাথে রিলেট করতে পারছো তারা প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। আচ্ছা, এরপর প্রতিকার সর্বপ্রথম আমরা একটা 20-20-20 নিয়ম দিয়েছি। কি সেই 20-20-20 নিয়ম? যখন তুমি অনলাইন এডুকেশন করছো বা পড়াশোনা করছো বা মোবাইলের দিকে তাকিয়ে থাকছো বা ফোনের এই ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছো, তখন তুমি প্রতি 20 মিনিট পর 20 ফুট দূরে 20 সেকেন্ড তাকাও। প্রতি 20 মিনিট পর, অর্থাৎ 20 মিনিট আমি পড়ছি, তারপর 20 ফুট দূরে 20 সেকেন্ড তাকাবো। এবার 20 ফুটটা তুমি মাপবে কিভাবে? সেটা তো মাপার অবকাশ নেই, কিন্তু তুমি ধরো তোমার ঘরে জানালা আছে, সেই জানালার বাইরে যা সবুজের দিকে তাকাও, সবুজ যেদিকে আছে সেদিকে তাকিয়ে থাকো, 20 সেকেন্ড মিনিমাম তাকিয়ে থাকো, ম্যাক্সিমাম তুমি 1 মিনিট তাকিয়ে থাকতে পারো। নিয়মিত ব্রেক নাও, 30-40 মিনিট অন্তর উঠে একটু হাঁটা বা স্ট্রেচ করা, এগুলো অবশ্যই করো। হ্যাঁ, সবসময় আমি এরকম ভাবে পড়েই যাচ্ছি ঘাড় গুঁজে না, সেটা না করে আমি একটু হাঁটতে পড়ছি, একটু স্ট্রেচ করছি নিজেকে, ঠিক আছে, এটা করো। ডিজিটাল ডিটক্স, ঘুমানোর 1 ঘন্টা আগে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা তোমাদের বলতে চলেছি, খুব ইম্পর্টেন্ট এবং খুব ডিফিকাল্ট প্রতিটা মানুষের ক্ষেত্রে, ইভেন আমার পক্ষেও, যে ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল ফোন ছেড়ে দেওয়া। এটা বহুদিন ধরে আমি ভেবে যাচ্ছি, কিন্তু এখনো এটার সাথে আমি অভ্যাসে পরিণত করতে পারিনি, এখনো সমস্যা হয়, কিন্তু নিশ্চয়ই এই কন্টিনিউ চেষ্টাটা থাকলে একদিন অভ্যাসে পরিণত হবে এবং একদিন 1 ঘন্টা আগে নিশ্চয়ই আমরা ফোনটাকে ছেড়ে দিতে পারবো। তো সেই চেষ্টাটা আমাদের করতে হবে, প্রতিদিন একটু করে চেষ্টা করতে আমরা আই থিঙ্ক সেই জায়গায় পৌঁছতে পারবো। ল্যাপটপ এবং মোবাইল যখন চোখের সামনে থাকবে তখন যেন প্যারালালে থাকে, অর্থাৎ সমান্তরালে থাকে, এটা আমাদেরকে দেখে নিতে হবে। নেক্সট, শরীর চর্চার অভাব। এটা এই সময়ে আজকের যুগে দাঁড়িয়ে জেনজির একেবারে মুখ্য একটা সমস্যা। তোমরা কেউ শরীর চর্চাকে গুরুত্ব দাও না, কিন্তু সত্যি কথা বলতে যে মানুষ সকালে উঠে বা দিনের যে কোনো একটা সময় শরীর চর্চা করে, তার জীবনের সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা থেকে সে নিস্তার পেতে পারে। এখন সমস্যা হলো, স্যার আপনি বুঝবেন না, আপনি টিচার হয়ে গেছেন, আপনার সংসার আছে, আপনি এখন অন্য জগতে আছেন, আপনি আমাদের চাপ বুঝবেন না। আমরা কতটা চাপে থাকি, সকাল 6টা থেকে আমাদের প্রাইভেট শুরু হয়, স্কুল থাকে, এটা থাকে সেটা থাকে, অনেক কিছু থাকে। স্যার আমরা কখন করব, কিভাবে করব, আমরা কিভাবে টাইম ম্যানেজ করব? আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে যে আসলে মানুষের 3টে হাত, ডান হাত, বাম হাত এবং উঁচু হাত। কোনো মানুষ যদি মনে করে যে আমি এটা করবই, সে নিশ্চিত করতে পারে। আমরা যদি মনে করি যে আমরা এটা করবই, আমরা নিশ্চিত করতে পারি। আমরা এই বয়সে তো প্রেম করতে পারি, তাহলে প্রেম করার জন্য সময় পাচ্ছি, মোবাইল গেম খেলার জন্য সময় পাচ্ছি, কিন্তু আমরা শরীর চর্চার সময় পাচ্ছি না। আসলে আমরা প্রেমটাকে যতটা, প্রেম সঙ্গে সঙ্গে আমাদের ফিডব্যাক দিচ্ছে, মানে কথা বলছি মন ভালো হয়ে যাচ্ছে, আমাদের মোবাইল গেম সঙ্গে সঙ্গে ফিডব্যাক দিচ্ছে, আমরা মোবাইলে গেম খেলছি আমাদের মন ভালো হয়ে যাচ্ছে, কিন্তু শরীরচর্চা সঙ্গে সঙ্গে ফিডব্যাক দিচ্ছে না। ওই জন্য তোমার মনে হচ্ছে যে শরীরচর্চা করে কি হবে, কিন্তু শরীরচর্চা তোমাকে লং টাইম ফিডব্যাক দেবে। অর্থাৎ তুমি দিনের 1টা
করে ঘন্টা যদি শরীরচর্চা করো, তাহলে তুমি সারা 60 বছরের যে জীবন, সেই 60 বছরের জীবনে, বা তুমি ধরো এক বছরে 365 ঘন্টা তুমি শরীরচর্চা করলে, 365 দিনে 365 ঘন্টা শরীরচর্চা করলে, তুমি ভাবলে 365 ঘন্টা আমার জীবন থেকে কমে গেল, কিন্তু আসলে তা না। এই 365 ঘন্টা দেওয়ার বদলে তোমার জীবনে হয়তো 365 দিন আরো বেড়ে গেল। বুঝতে পারছো তো? অর্থাৎ তোমার শরীরচর্চা কিন্তু তোমাকে, তোমার আয়ুকে অনেক 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 গুণে বাড়িয়ে দিতে পারে এবং তোমাকে সুস্থ সবল রাখতে পারে। যতদিন বাঁচবে ততদিন সুস্থভাবে বাঁচা খুব ইম্পর্টেন্ট। একটা 22-23 বছরের ছেলে বা মেয়ে, সে যদি গ্যাসের যন্ত্রণা, মাথা ব্যথা, একাধিক সমস্যায় জর্জরিত হয়ে থাকে, আর একটা 22-23 বছরের ছেলে কিংবা মেয়ে যে ফিট অ্যান্ড ফাইন, যে রিল্যাক্সে নিজের জীবনটাকে কাটাচ্ছে, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা তোমরা এনজয় করতে চাও, কোনটা তোমরা লিড করতে চাও, এটা তোমাদেরকে ডিসাইড করতে হবে। তো শরীরচর্চা ভীষণ ইম্পর্টেন্ট। শরীরচর্চা না করার কারণ কি? মোবাইল কম্পিউটারে বুঁদ হয়ে থাকা, শরীরচর্চাকে অগ্রাধিকার না দেওয়া। কি হবে শরীরচর্চা করে? প্রভাব কি হচ্ছে? মেদ বৃদ্ধি হচ্ছে, স্থূলতা, মেটাবলিজম কমে যাচ্ছে, দীর্ঘ সময়ের জন্য ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি বাড়ছে। প্রতিকার কিভাবে করা যেতে পারে? প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম। শরীরচর্চা মানে একেবারে জিমে গিয়ে আমাকে বিশাল বিশাল ওয়েট চাগাতে হবে, একেবারেই নয়। শরীরচর্চা মানে কিন্তু আমাকে জাস্ট একটা নির্দিষ্ট সময় আমি হাঁটতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আমি দৌড়তে পারি, আমি জাস্ট হালকা স্ট্রেচিং করতে পারি, আমি একটা যোগা ম্যাট কিনে বাড়িতে বসে জাস্ট কয়েকটা যোগা ইউটিউব থেকে শিখে নিয়ে সেগুলোকে করতে পারি। শরীরচর্চা মানে কিন্তু বিরাট কিছু নয় ভাই। শরীরচর্চা মানে জাস্ট সিম্পল কয়েকটা নিয়ম এবং সেগুলোকে ফলো করা, প্রতিদিন ফলো করা। তো প্রতিদিন 20 থেকে 30 মিনিট মিনিমাম তোমরা একটু হাঁটো বা দৌড়াও, সাইক্লিং করো, সাঁতার কাটো, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদেরকে অনেক 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 বেশি মাইলেজ দেবে তোমাদের জীবনের ক্ষেত্রে। সুস্থ জীবনের জন্য নিয়মিত শরীরচর্চা অপরিহার্য। তোমরা জানো এসওই বাংলাকে নিয়ে এবং সমস্ত কিছুকে নিয়ে আমি কতটা ব্যস্ত। তোমাদের জন্য দিনের পর দিন, রাতের পর রাত কত পরিশ্রম করি, কিন্তু তার মধ্য থেকেও আমি আমার নিজের একটা নির্দিষ্ট সময়, দিনের একটা নির্দিষ্ট সময় শরীরচর্চার পিছনে দিই। হ্যাঁ, সেটা খুব বেশি জিমে গিয়ে বিরাট বিরাট ওয়েট চাগাচ্ছি এমনটা নয়, কিন্তু দৌড়চ্ছি বা হাঁটছি বা হালকা শরীরচর্চা করছি, এটা কিন্তু রেগুলার বেসিসে করি এবং এটা ফিডব্যাক আমি পাই। অর্থাৎ এই যে তোমরা আমাকে দেখো যে আমিনুর স্যার মানে আগুন স্যার, আমিনুর স্যার মানে এনার্জেটিক স্যার, আমিনুর স্যার মানে দাবানল স্যার, আমিনুর স্যার মানে ম্যারাথনের সাথে সাথে সময়ের সাথে সাথে এনার্জি বাড়ে, এই সমস্ত কিছু আসে আসলে নিয়মিত শরীরচর্চা থেকে। এবং আমি বিশ্বাস করি তোমরা যদি নিয়মিত শরীরচর্চা করতে পারো তাহলে তোমরাও কিন্তু এই সেম জিনিসটা নিজেদের মধ্যে পেতে পারো। তখন আমিনুর স্যার মানে আগুন স্যার না বলে আমি মানে আগুন এটাও বলতে পারবে। ঠিক আছে, চল। রাত জাগা ও পর্যাপ্ত ঘুমের অভাব, এটা আমাদের জীবনে খুব 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 ডেঞ্জারাস একটা বিষয়। এর কারণ কি? মোবাইল ও স্ক্রিনের নীল আলো। আমরা সারাক্ষণ যখন মোবাইল বা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি তখন আমাদের রাত জাগাটা, অর্থাৎ আমরা রাত্রে চাইলেও ঘুমোতে পারি না। মানসিক চাপ, এটা আমি বাদ রাখছি কারণ এটা তোমরা যারা ছাত্রছাত্রী তাদের জন্য প্রযোজ্য নয়, কিন্তু মানসিক চাপ এবং কফি খাওয়া বা এই ধরনের জিনিসপত্র খাওয়া আমাদের রাত জাগাকে বাড়িয়ে দেয়। আমরা অনেকেই ভাবি যে আমরা রাত জেগে পড়লে আমরা অনেক ভালো করে নিজেদেরকে ইউটিলাইজ করতে পারবো, আমরা রাত জেগে পড়লে আমাদের অনেক উপকার হবে পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু আদৌ কি তাই? মেডিকেল সায়েন্স বলছে যে রাত জেগে পড়াশুনো করার থেকে ভোরবেলা উঠে পড়া কোথাও গিয়ে 1% বা 0.01% হলেও বেনিফিশিয়াল। অর্থাৎ রাত জেগে তুমি পড়তেই পারো, কিন্তু তুমি যদি রাত না জেগে, তুমি ধরো আমি রাত্রেবেলা 2টো পর্যন্ত পড়ছি, তারপর আমি সকাল 10টায় ঘুম থেকে উঠছি, সেটার থেকে অনেক ভালো আমি যদি রাত্রে 11টার সময় শুয়ে পড়ে সকাল 6টায় ঘুম থেকে উঠি, আমার লাইফ সার্কেলটাকে অনেক বেশি ভালো রান করাতে পারি। তোমরা দেখবে যে যখন আলো আবিষ্কার হয়নি, যখন বিদ্যুতের ব্যবহার হয়নি, যখন আধুনিক যুগ ছিল না, অর্থাৎ
একটু পিছিয়ে গেলে আমরা দেখবো যে তখন মানুষের গড় আয়ু অনেক বেশি ছিল। যতদিন যাচ্ছে তত মানুষের গড় আয়ু কমছে। কেন? এর একটা বড় কারণ কিন্তু রাত জাগা। কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখছিলাম যে বেশ কিছু বছর পর মানুষের চোখগুলো আসলে পেঁচার মতো হয়ে যাবে রাত জাগার ফলে। তো এই যে সমস্যা, এই যে জিনগত চেঞ্জেসগুলো আসবে এবং এই যে আয়ু কমছে, মানে পেঁচার মতো হোক না হোক গড় আয়ুটা কমে যাচ্ছে, এটার কিন্তু একটা বড় কারণ রাত জাগা। তোমরা দেখবে যে মানুষ, আমরা অক্ষয় কুমার, তোমরা সবাই চেনো, সেলিব্রিটি খুব বড়, একেবারে 8টা থেকে 9টার মধ্যে সমস্ত ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে। অক্ষয় কুমারকে তুমি ছেড়ে দাও, বিরাট কোহলিকে দেখো, ক্রিকেটার, যে কোনো বড় যারা আমাদের স্পোর্টস বা যারা আমাদের ফিল্ম স্টার আছে, তারা কিন্তু নিয়মিত বেসিসে নিজেদেরকে মেনটেন করে এবং এটাই একমাত্র ভালো থাকার, অপরকে ভালো রাখার, কাজকে ভালো করার এবং দীর্ঘায়ু পাওয়ার একমাত্র ঠিকানা। তাই অবশ্যই আমি চাইবো যে তোমরা স্টুডেন্ট লাইফে রাত খুব বেশি জেগো না। আমি মেনে নিচ্ছি পরীক্ষার সময় 2 দিন 3 দিন 4 দিন ঠিক আছে, কিন্তু পরীক্ষার 2 মাস আগে থেকে রাত 4টে পর্যন্ত রাত জেগে কি করবে ভাই? যে সমস্ত ক্লাসগুলো তোমার করার, যে সমস্ত পড়াগুলো তোমার পড়ার, সেগুলো তুমি দিনে পড়ো। যদি কোনো ক্লাস স্যার অনলাইনে না 4টে পর্যন্ত ক্লাস করায়, আমরা কি করব? হাত জোর করে সেই স্যারকে রিকোয়েস্ট করো বা সেই ম্যামকে রিকোয়েস্ট করো যে প্লিজ আমাদের ক্লাসগুলো একটু সকাল সকাল দিন। আমরা বুঝতে পারছি যে আপনার সময় হচ্ছে না, কিন্তু তারপরও আমাদের শরীরের জন্য আমাদের রাত জাগাটা আমাদের ক্ষতিকর হয়ে যাচ্ছে। যদি একটুখানি আপনি 4টে পর্যন্ত না পড়িয়ে 12টার মধ্যে শেষ করে দেন, সেম টাইম নেন, একটু আগে থেকে শুরু করেন, অসুবিধা তো কিছু নেই। রিকোয়েস্ট করতে পারো, যদি না হয় সেটাকে তুমি রেকর্ডেড লেকচার দেখতে পারো, কিন্তু প্লিজ আমি হাত জোর করে অনুরোধ করছি তোমরা প্রত্যেকে 2 মাস আগে থেকে রাত জাগার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, পরীক্ষার আগে 2 দিন রাত জাগলে, 1 দিন রাত জাগলে, কিন্তু নিয়মিত রাত জাগা তোমাকে অনেক বেশি ভোগাতে পারে। অ্যাজ এ টিচার বা অ্যাজ এ গাইডার বা অ্যাজ এ মেন্টর বা অ্যাজ এ দাদা বা অ্যাজ এ বন্ধু আমি কখনোই তোমাদের চাইবো না শারীরিক বা মানসিক ক্ষতি হোক। শুধু পড়াশুনো শেখানো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য তোমাদেরকে ভালো মানুষ তৈরি করা, আমার উদ্দেশ্য তোমাদেরকে সুস্থ সবল মানুষ তৈরি করা। আর তার জন্য এই আদেশ উপদেশ বলবো না, এই অনুরোধটুকু তোমাদের থাকলো যে তোমরা প্লিজ রাত জাগা কমাও। রাত জাগার অনেক সাইড এফেক্ট আছে, অনেক সাইড এফেক্ট। যারা রাত জাগে, আমার এমন বহু পরিচিত মানুষ আছে যারা একটা সময় দীর্ঘ সময় রাত জেগে কাটিয়েছে এবং তার ফল তারা আজকে ভুগছে। একাধিক রোগে আক্রান্ত, একাধিক সমস্যায় জর্জরিত এবং রাত জেগে তখন ভেবেছে আমি বিরাট কিছু করে নিচ্ছি, বিরাট কিছু পড়ে নিচ্ছি। আজকে তারা তাদের টাইমটাকে ইউটিলাইজ করতে পারছে না। তাদের দিনের বেশিরভাগ সময় পেট ব্যথা, মাথা ব্যথা, এই ব্যথা সেই ব্যথা নিয়ে কেটে যাচ্ছে। তারা কিন্তু তাদের সময়কে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারছে না। আর এর কারণ দীর্ঘমেয়াদী প্রভাব। রাত জাগার কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে। আজ কিছু হবে না, তুমি ভাবছো ইয়েস আমি তো এখন এই তো এইচএস হয়ে গেল, আমি রাত জাগলাম, এত কিছু করলাম, আমার তো কোনো শারীরিক ক্ষতি হলো না। 1 বছর 2 বছর 5 বছর পর গিয়ে নিশ্চয়ই তুমি বুঝবে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু তুমি বুঝবে যে এই রাত জাগার সাইড এফেক্ট আছে এবং সেটা তোমাকে পেতেই হবে। আমি পার্সোনালি তোমাদেরকে রিকমেন্ড করব রাত জেগো না, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় মেনটেন করে ঘুমাও। খাওয়া দাওয়া, অবশ্যই খাওয়া দাওয়ার মধ্যে ফাস্ট ফুড, আমরা পড়তে গিয়ে ফাস্ট ফুড খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়ে যা কিছু করছি, যে কোনো সেলিব্রেশন, যা কিছু আমরা সমস্ত কিছু যেগুলো আমরা আমাদের মধ্যে কনজিউম করছি, সেগুলো একটাও ভালো নয় ভাই। এখন এমনিতেও কিছু ভালো নেই। বাজার থেকে সবুজ সবজি কিনে এনে খাবে, তাহলে শরীর ভালো থাকবে। সেই সবুজ সবজির মধ্যেও সার আছে, কিন্তু তারপরও যতটা পারো ফাস্টফুড বা এই ধরনের খাবারকে অ্যাভয়েড করো, কেননা লং টাইমের জন্য এই খাবারগুলো কিন্তু তোমাকে ভোগাবে। এখানে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারবে কি কি সমস্যা হয়, কিভাবে এর প্রতিকার করা যায়। আমরা ফলমূল শাকসবজি বেশি খাবো, জানি সেখানে সার আছে, কিন্তু তারপরও আপাতত আমাদের মধ্যে আমরা যেটুকু পারি সেটুকু করব। চাষ করে খেতে পারলে তো খুবই ভালো, কিন্তু সেই সময়টা তো পাবে না তোমরা এখন পড়াশোনার সময়। সময়ের সঠিক ব্যবহার, সারাদিন ফোন ঘেঁটে কাটালাম, ফেসবুক ইনস্টাগ্রাম দেখি, তোর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ও কি করছে কাটালাম, আর রাত্রেবেলা পড়ে ফেলবো, এখন একটু ফোন ঘেঁটে নি, রাত্রে সব পড়ে নেব। এটা সময়ের সঠিক ব্যবহার নয়। রাত্রে সব কাজ করে নেব।
আমার মনে হয় যে দিনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড যে মানুষটা সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই সময়ের সঠিক ব্যবহার করে। তাই একেবারে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই টোটাল সার্কেলটাকে একটা নির্দিষ্ট পার্টে পার্টে ভাগ করো। প্রতিদিন ডেলি প্ল্যানার লেখো। একটা ছোট্ট এরকম একটা নোট বুক কিনে নাও, খাতা অবশ্যই, ফোনে লিখতে যেও না, ফোনেও নোটবুক আছে, কিন্তু ফোনে যদি নোটবুকটাও ফোনেই মেনটেন করতে হয় তাহলে সেটা তো হয়েই গেল, মানে ফোন অ্যাডিকশনই হয়ে গেল। তো বিষয় হচ্ছে একটা ছোট্ট খাতা কিনে নাও, একটা ছোট প্যাড কিনে নাও, নোটপ্যাড। সেখানে তুমি ডেলি তার আগের দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পরের দিন কি কি কাজ করবে, কোন টাইমে কি কাজ করবে সেটাকে লিখে ফেলো। তাহলেই দেখবে আস্তে আস্তে অনেক ফোন ঘাঁটা কমে গেছে। আর দিনে যদি আমার কোনো নির্দিষ্ট রুটিন না থাকে, আমি যদি কি করব সেটা না জানি, কোন টাইমে কি করব সেটা না জানি, তাহলে কিন্তু অবশ্যই আমি ফোন ঘেঁটেই কাটিয়ে দেবো। আমার দিনের মধ্যে প্রতিটা সেকেন্ডের রুটিন থাকে যে এই সেকেন্ডে আমি কি করব। তোমাদেরকেও এটা মেনটেন করতে হবে। আমি জানি এটা আমি একদিনে পারিনি, আমি জানি এটাতে আমার অনেক সময় লেগেছে, আমি জানি তোমাদেরও অনেক সময় লাগবে, কিন্তু আজ থেকে যদি না শুরু করো, একটা কথা আছে হিন্দিতে ডায়লগ, আভি নেহি তো কাভি নেহি, তো আজ থেকে না শুরু করলে কখনোই শুরু করতে পারবে না। ঠিক আছে, কাল নেহি তো আজ, আজ নেহি তো আভি, আভি সে শুরু কিয়া যায়। এই যে টু ডু লিস্ট এখানে লেখা আছে, এই যে টু ডু লিস্টের বিষয়টা, যে প্রতিদিন আমি কি কি কাজ করব। ঠিক আছে, চলো, একজন শিক্ষার্থীর স্মার্ট রুটিন কি হওয়া উচিত। আমি বলছি না যে এই রুটিনটাই তুমি তোমার জীবনে মেনটেন করবে, আমি জাস্ট এটুকু বলছি যে এটা অনুযায়ী তুমি তোমার একটা নির্দিষ্ট রুটিন বানাও। সকাল 5টা বা 5:30 ঘুম থেকে উঠছো, 5:30 থেকে 6টা পর্যন্ত তুমি জল পান করছো, মেডিটেট করছো, ফ্রেশ হচ্ছ। 6টা থেকে 7টা 1টা ঘন্টা নিজেকে দাও, এক্সারসাইজ করো। 7টা থেকে 7:30 পর্যন্ত কিছু অন্তত লেখো, টিফিন খাও। 7:30 থেকে তুমি টিউশন শুরু করে দাও। এবার হয়তো অনেকে বলতে পারো কমেন্ট সেকশনে, স্যার আমার তো 6টা থেকে টিউশন। ঠিক আছে, তাহলে সেই দিনটা তুমি 6টা থেকে টিউশন পড়ে নাও। যেদিন তোমার টিউশন নেই সেদিন মেনটেন করো। 10টা থেকে 5টা স্কুল, সেই টাইমটা নিয়ে আলাদা করে কিছু বলছি না। 5টার পর বাড়ি ফেরার পর 6টা থেকে 9টা তোমার টিউশন, এটা সেটা করতে কেটে যাচ্ছে। 9টার সময় তুমি ডিনার করছো, 5টার সময় তুমি 2টোর সময় লাঞ্চ এবং 5টার সময় টিফিন। মনে রাখবে সারা দিনকে 3 ঘন্টা 3 ঘন্টা ভাগে ভাগ করবে। 3 ঘন্টা 3 ঘন্টা পর কিছু না কিছু খাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, প্রতিদিন কিছু না কিছু, মানে আবার ওই কোল্ড ড্রিঙ্কসের দোকানে গিয়ে লাইন বা পকোড়ার দোকানে গিয়ে লাইন নয়, অবভিয়াসলি হেলদি ফুড খাওয়ার চেষ্টা করুন। 9টা PM ডিনার করো, 9টা থেকে 11টা পর্যন্ত যা পড়াশুনো করো, 11টাতে ঘুমিয়ে পড়ো। দিস ইজ দ্য বেস্ট রুটিন ফর ইয়োর লাইফ, ফর স্টুডেন্ট লাইফ। এর থেকে ভালো রুটিন হয় না। এবার তোমরা বলতে পারো, স্যার আপনি এই রুটিন মেনটেন করতে পারবেন, আমাদেরকে বড় বড় বাতেলা দিচ্ছেন, আমাদেরকে বলছেন। আমি এই রুটিন নিয়মিত মেনটেন করি। 2-1 দিন ঘেঁটে যায়, অবভিয়াসলি সেটা হিউম্যান লাইফ, সমস্যা থাকে, 2-1 দিন ঘাটে, কিন্তু আমি ম্যাক্সিমাম দিন যে রুটিনটা মেনটেন করি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। 5:30 ওঠা, সেটা 5:30 থেকে 6টা হয়, কখনো 6:30 হয়, কিন্তু 5:30 আমি চেষ্টা করি প্রতিদিন ওঠা। 5:30 ঘুম ভাঙার পর 6:30 পর্যন্ত জলপান এবং মেডিটেশন। মেডিটেশনের 2টো পার্ট থাকে, একটা অ্যাফার্মেশন, একটা ভিজুয়ালাইজেশন। অর্থাৎ তুমি একটা খাতাতে বা একটা পেজে কিছু লিখে রেখেছো তোমার নিজের জীবন নিয়ে, সেটা তুমি পড়ছো এবং ভিজুয়ালাইজ করছো তুমি কোথায় যেতে চাও। সেটা আমি করি প্রতিদিন। ফ্রেশ হই, প্র্যাকটিসের জন্য বের হই। যেদিন আমার সকালে পড়ানো না থাকে সেদিন আমি 9টা পর্যন্ত প্র্যাকটিসে সময় দিই। 9টা থেকে 10টা টিফিন এবং ফ্রেশ হওয়াতে সময় দিই। 10টা থেকে 11টা পর্যন্ত বই পড়া বা কিছু লেখাতে সময় দিই। 11টা থেকে 4টে পর্যন্ত তোমাদের জন্য অফিসে স্ক্রিপ্ট বানানো, ক্লাস বানানো, এগুলো করি। 4টের পর থেকে আমার ক্লাস নেওয়া শুরু হয়, যেগুলো লাইভ, সেগুলো কখনো 9টাতে গিয়ে থেমে যায়, কখনো 11টা, কখনো 12টা বেজে যায়, এবং তারপর আমাকে ঘুমোতে হয়। তার মাঝখানে হয় যে একটু ফোন ঘেঁটে ফেলছি, ডিস্ট্রাক্টেড হচ্ছি, এগুলো হয়, এগুলো একেবারে কমন প্রত্যেকের জন্য, কিন্তু এটাকে মেনটেন করছি। আর এটা মেনটেন করতে করতেই মানুষ আসলে কেউ পারফেকশন নয়, আমরা সকলে পারফেকশনের দিকে যাই। আর পারফেকশন শব্দটা আসলে ইনফিনিটির সাথে মেলে, মানে পারফেকশন ইকুয়াল টু তুমি ইনফাইনাইট বলতে পারো। কেননা পারফেকশনের কোনো নির্দিষ্ট ডেফিনেশন হয় না। তুমি যত পারফেকশনের দিকে যাবে, তুমি ভাবছো আমি এই তো পারফেক্ট হয়ে গেলাম, তুমি তার থেকেও বেশি পারফেক্ট হতে পারো যদি তুমি চেষ্টা করো। বুঝতে পারছো তো? তো পারফেক্ট কোনো জায়গায় গিয়ে থেমে যায় না, পারফেক্ট রানস টু ইনফিনিটি। অর্থাৎ পারফেকশন কিন্তু ইনফিনিটির দিকে দৌড়চ্ছে। তুমি যত চেষ্টা করবে, তুমি নিয়মিত বেসিসে যত আপডেট করবে নিজেকে, তুমি তত পারফেক্ট হতে থাকবে।
আর যত পারফেক্ট হতে থাকবে তত তোমার কাছে তোমার জীবনটা এনজয়েবল হয়ে যাবে। শুধু পড়াশুনো জীবন নয়, আমি আরও একবার বলছি, শুধু পড়াশুনো করাটা জীবন নয়, জীবনকে উপভোগ করাটা জীবন। তার মধ্যে একটা পার্ট পড়াশুনো, তার মধ্যে একটা পার্ট খেলাধুলো, তার মধ্যে একটা পার্ট বন্ধুদের সাথে আড্ডা, তার মধ্যে একটা পার্ট প্রেম, তার মধ্যে একটা পার্ট ফোন ঘাটা, তার মধ্যে একটা পার্ট এই সমস্ত পার্ট, যে ফ্যামিলির সাথে সময় কাটানো, এই সমস্ত পার্টগুলোকে যে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে, এই সার্কেলকে যে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে, সেই আসলে জীবন যুদ্ধে সফল বলে আমার মনে হয়। না হলে আমি শুধু পড়াশুনো করে গেলাম গাঁতিয়ে, ক্লাসের সেই ছেলেটা বা সেই মেয়েটা কখনোই সফল নয় যে শুধুই পড়াশুনো করে যায়, ভালো একটা চাকরি পায়, তারপর মুখ গুঁজে চাকরি করে আর সারা জীবন কাটিয়ে দেয়। সেই ছেলেটা বা সেই মেয়েটা সফল যে পড়াশুনো করছে, তার মাঝে ক্রেজি লাইফ লিড করছে, সমস্ত কিছু করছে, জীবনে সমস্ত রকম এনজয় করছে, কিন্তু তারপরও সে খুব ফিট অ্যান্ড ফাইন, সে খুব ক্রেজি। তাকে দেখলেই তুমি দেখবে একটা পজিটিভ মাইন্ডসেট তো তার থেকে তোমার মধ্যে চলে আসবে। তো এই যে তুমি দেখবে যে তোমার জীবনে তোমার দাদা, কাকা, মামা, তোমার স্যার, যাদের মধ্যে তুমি পজিটিভ ভাইবসটা পাও না, তারাই আসলে সফল। তো সেই জন্য সফল মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আর পড়াশোনার পাশাপাশি আজকে যে লেসন প্ল্যানটা দিলাম, এটাকে মেনটেন করতে হবে। যদি আমি তো বললাম শুরুতেই যে 100%-এর মধ্যে 100%-এর ছাত্রছাত্রীর সমস্যা এটা। যদি মনে করো যে এই সমস্যাটা তোমারও, আশা করি মনে করবে, যদি মনে করো এই সমস্যাটা তোমারও, তাহলে অবশ্যই তোমার বন্ধুর কাছেও শেয়ার করে নাও যে এই সমস্যাটা তোমার বন্ধুরও, এটা ভেবে, এবং দেখবে সেটা তারও। আর যদি এই ভিডিওটা শেয়ার করার ফলে সে বেনিফিট পায়, তাহলে সেও তোমাকে একটা তো থ্যাঙ্কস জানাবেই যে এই ভিডিওটা শেয়ার করার জন্য হয়তো তার জীবন বদলে গেছে। তাই প্লিজ, আমি সব সময় বলি, আসলে শিক্ষা নলকূপের মতো, যেখান থেকে জল বেরিয়েই যায়, শেষ হয় না। তো এই যে শিক্ষাটা বা এই যে লেসন প্ল্যানটা নিলে, আমি চাইবো তোমরা শুধু নিজেদের মধ্যে না রেখে বাংলার প্রতিটা ছেলে মেয়ের কাছে, বাংলা না আসাম ত্রিপুরাও করতে পারো, বাংলাদেশও করতে পারো, প্রতিটা ছেলে মেয়ের কাছে শেয়ার করে নিও। একটা বেটার লাইফ তাকেও দিও। এটা তোমার সোশ্যাল এবং মোরাল রেসপন্সিবিলিটি যে তুমি যদি এই ভিডিওটাকে শেয়ার করে নাও, তাহলে তুমি উপকৃত হওয়ার পাশাপাশি আরও কাউকে উপকৃত করলে। থ্যাংক ইউ। অনেক 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 বেশি বকে ফেললাম। আশা করছি এই বকাগুলো একটাও অকাজে যাবে না। এসওই বাংলা তোমাদের পাশে এভাবেই থাকছে, এভাবেই থাকতে চাই। তোমরা এর পরবর্তীতে আর কি টপিকে ভিডিও চাও? আমিনুস স্যার ম্যাথ পড়াই, এটুকুই যেন আমার ট্যাগলাইন না হয়ে থাকে। আমিনুস স্যার মানুষকে নিয়ে কথা বলে, আমিনুস স্যার মানুষের জীবনকে নিয়ে কথা বলে, আমিনুস স্যার আমাদেরকে নিয়ে কথা বলে, আমিনুস স্যার আমাদেরকে নিয়ে ভাবে, আমিনুস স্যার আমাদেরকে নিজের দাদার মতো, নিজের ভাইয়ের মতো, বোনের মতো ভেবে গাইড করে। এটুকু যদি ভাবো তাহলেই আমার সম্পূর্ণতা। আমি চাই যে তোমাদের পাশে শুধুমাত্র একজন শিক্ষক হিসেবে নয়, আমি চাই তোমাদের পাশে তোমাদের বন্ধু, তোমাদের আত্মীয়, তোমাদের পরম আত্মীয়, তোমাদের ভালোবাসা হয়ে থাকতে। তাই প্রত্যেকে সাজেস্ট করো এরপরে এই রকম কি টপিকের উপর ভিডিও তোমরা চাইছো। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে তথা ভারতের প্রত্যেকটি ছেলে মেয়ে তথা পৃথিবীর প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং ঘরে ঘরে জিতবে। জয় হিন্দ।